হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক ইতিহাস সাজেশন। অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি এখানে তোমাদের ইতিহাসের ইম্পর্টেন্ট 4 নম্বর এবং 8 নম্বরের সমস্ত প্রশ্নগুলি বলে দেবো, এবং যে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রেখো। এর মধ্যে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি মাধ্যমিক যারা দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক 2024 লাস্ট মিনিট হিস্ট্রি সাজেশন। প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা থেকে শুধুমাত্র 4 নম্বরের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এখান থেকে অবশ্যই 4 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতার গুরুত্ব। তবে এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রচণ্ড ইম্পর্টেন্ট, জীবন স্মৃতিটা অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে। এর পরের যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেটি হলো সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য প্রথম প্রশ্ন, হুতুম পাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 নম্বর, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল। 3 নম্বর, উডের ডেসপ্যাচ সংক্রান্ত প্রতিবেদন ব্যাখ্যা করো। 4 নম্বর, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতনের কি ভূমিকা ছিল। 4 নম্বরে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতে পারে বা ড্রিঙ্ক ওয়াটার বেতন আসতে পারে, দুটোই তোমরা দেখে রাখবে। 6 নম্বর, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। এবং 7 নম্বর, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো, অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। যেটাই আসুক দুটোর উত্তর একটাই হবে। এই 7টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে দেখে রাখবে। এবং এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলনকে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। 3 নম্বর, সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠী ও ডিরোজিওর ভূমিকা লেখো। এই 3টি প্রশ্ন অবশ্যই 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে দেখে রাখবে। এর পরের অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 2 নম্বর, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল। 3 নম্বর, নীল বিদ্রোহে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ছিল। এই 3টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই দেখে রাখবে। 8 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রাখবে, নীল বিদ্রোহ বলতে কি বোঝো। নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। এর পরের অধ্যায়, সংঘবদ্ধ গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 4 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। 2 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 3 নম্বর, টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র। 4 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 5 নম্বর, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 6 নম্বর, জাতীয়তাবাদের প্রসারে আনন্দমঠ উপন্যাস এবং গোরা উপন্যাসের গুরুত্ব লেখো। 7 নম্বর, ভারতমাতা চিত্রটির ঐতিহাসিক গুরুত্ব কি। এই 7টি প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা 4 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে। এরপর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন হিসাবে একটি প্রশ্নই তোমরা দেখে রাখবে, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। পরের অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ, 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। 2 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 3 নম্বর, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল। 4 নম্বর, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল।
5 নাম্বার, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। এই 5টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই দেখে রেখো। এরপর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন হিসাবে দুটি প্রশ্ন দেখে রাখবে। প্রথম প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত ধারণা দাও, এবং 2 নাম্বার, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্র চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু দেখে রাখবে। যে যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই দেখে রেখো, এর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এর পরের অধ্যায় 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 4 নম্বর প্রশ্ন হিসাবে দুটি প্রশ্ন দেখে রাখবে। প্রথম প্রশ্ন, টিকা লেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। 2 নাম্বার, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন। এবং এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে, বিংশ শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলি। এর পরের অধ্যায় 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, বীণা দাস স্মরণীয় কেন। এবং 2 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এবং 8 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে। প্রথম একটি প্রশ্ন আমি দিয়েছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। এই প্রশ্নটি দেখে রাখলেই হবে। এরপর শেষ যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে, উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। এই অধ্যায় থেকে শুধুমাত্র 4 নম্বরের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসে, তাই 4 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই দেখে রাখবে। প্রথম প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। 2 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। এবং 3 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন দেখে রাখলেই হবে। অর্থাৎ তোমাদের টোটাল ইতিহাসের মাধ্যমিক সিলেবাসের মধ্যে যে যে প্রশ্নগুলি 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন হিসাবে দিলাম, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা দেখে রেখো। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে। এর মধ্যে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দরকার পড়লে প্রশ্নগুলি খাতায় তোমরা লিখে নিয়ে প্রস্তুত করে নাও, বা দরকার পড়লে ভিডিওটি আরেকবার তোমরা পুনরায় দেখে নাও এবং ভিডিওটি স্ক্রিনশট নিয়ে প্রশ্নের উত্তরগুলি এই সপ্তাহের মধ্যেই কিন্তু অবশ্যই দেখে রেখো। প্রতিটি প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য, অর্থাৎ মাধ্যমিক 2024-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের যে 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলি তোমাদের দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে রেখো। এর মধ্যে আশা করা যায় 4 নম্বর এবং 8 নম্বরের সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলি নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।